হেই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? কথা মতো আমাদের বনমাউথ ট্রিপের ফার্স্ট এপিসোডটা নিয়ে তোমাদের কাছে আজকে আবারও চলে এলাম। হঠাৎ করেই কালকে প্ল্যান করে আজকেই বেরিয়ে পড়লাম বনমাউথ সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ঘুরতে যেতে কারই না ভালো লাগে, তাই না? তাই আমরাও কিন্তু আজ ভীষণ এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। বেড়াতে যাব আর কেনাকাটা করব না, সেটা তো একেবারেই সম্ভব নয়। তাই আগের দিন কিছু কেনাকাটা, যেমন কিছু জামা কাপড়, কিছু খাওয়ার কিনে লাগেজ প্যাক করতে করতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আর খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা। তবে পরের দিন ঘুরতে যাব তার একটা এক্সাইটমেন্ট তো আমাদের সবার মধ্যেই কাজ করছিল। কাল খুব সকালে উঠতে হবে, এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আজ প্রায় ভোর 5টার সময় ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট করেই রওনা দিলাম ট্রেনের উদ্দেশ্যে। রেড হিল স্টেশনে এলাম প্রায় সকাল 8টা বাজে। আর রেড হিল স্টেশনে এসেই ট্রেনটাও পেয়ে গেলাম। রেড হিল থেকে আমরা ট্রেনে ক্ল্যাফহ্যাম জাংশনের দিকে রওনা হলাম। আজ ক্ল্যাফহ্যাম স্টেশনটা তোমাদের কিছুটা অংশ ঘুরে দেখালাম। আর ক্ল্যাফহ্যাম থেকে আমরা ট্রেনে রওনা দিচ্ছি বনমাউথের উদ্দেশ্যে। আজ আমরা আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদেরই ফ্রেন্ডস ফ্যামিলি। আমরা দুই পরিবার একসঙ্গে বেশ অনেক জায়গায় ট্রিপ করেছি। ভীষণ ভালোও লেগেছে আমাদের একসাথে এরকমই ঘুরে বেড়াতে। আশা করি আবারও আমরা আরও অনেক জায়গায় একসাথে যেতে পারবো। এখানে এসে আমরা সত্যি একটি পরিবারকে পেয়েছিলাম, যাদের বলা যেতে পারে আমাদের একেবারেই নিজস্ব পরিবার। যাই হোক, আজ আমরা প্রত্যেকেই ভীষণ আনন্দিত, বিশেষ করে বাচ্চারা তো বটেই। আমরা প্রত্যেকেই গল্প করতে করতে কখন যে বনমাউথ স্টেশনে পৌঁছে গেলাম সেটা তো বুঝতেই পারলাম না। ক্ল্যাফহ্যাম জাংশন থেকে বনমাউথ স্টেশনে আসতে প্রায় 2.5 ঘন্টা টাইম লেগে গেল। এখন বনমাউথ স্টেশন থেকে বেরিয়ে এলাম আর এখন অপেক্ষা করব বাসের জন্য। একেবারে স্টেশনের অপোজিট সাইডেই বাস স্টপ। বাস স্টপে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। ইতিমধ্যেই বাস এসে গেল। আর বাসে এখান থেকে বনমাউথ সি বিচ যেতে প্রায় সময় লাগে 2 মিনিট থেকে 3 মিনিটের মতো। আর বাইরে থেকে বনমাউথ স্টেশনটা কতটা ভালো লাগছে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। বনমাউথ আগেও আমরা এসেছি, প্রায় 2 বছর আগে। তবে তখন আমরা এসেছিলাম একটি ট্রাভেল কারে, আর এখন এলাম বাসে ট্রেনে। অবশ্য বাসে ট্রেনে আসার ফলে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। এখন কিন্তু আমরা বাসে উঠে এলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বনমাউথ সি বিচে। আগের বার যখন আমরা এখানে এসেছিলাম তখন সন্ধ্যা হয় চারিদিকটা একেবারেই জনশূন্য হয়ে উঠেছিল। আর এই সব জায়গা জনশূন্য হলে একেবারেই আনন্দ হয় না। এইসব ভাবতে ভাবতেই আমরা চলে এলাম
সমুদ্র সৈকতের একেবারে সামনে। প্রায় সকাল 11টার সময় আমরা এখানে এসে উপস্থিত হলাম। চারিদিকটা দেখে মনটা সত্যি জুড়িয়ে গেল। ইউকের বেশ কয়েকটি সি বিচের মধ্যে এটি একটি এবং একমাত্র স্যান্ড বিচ। আজ সকালটা বেশ মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনটা একটু খারাপ হয়েছিল, তবে এখানে পা দেওয়া মাত্রই সমুদ্রের স্বচ্ছ জল আর নীল আকাশে সাদা মেঘের খেলা দেখে মনটা সত্যি ভরে গেল। বিচে নামার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিছু ছোট্ট ছোট্ট শপ, যেখানে আছে আইসক্রিম, ফিশ অ্যান্ড চিপস, আর আছে একটি ছোট্ট শপ যেখানে সমুদ্রে নামার জন্য যাবতীয় যা কিছু সবই এই ছোট্ট শপটায় পাওয়া যায়। তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। এটি দেখে মনে পড়ে গেল দীঘা, পুরীর সেই ছোট্ট ছোট্ট দোকানগুলি, যেখানে শাক, মুক্তো, জামা কাপড়, দোলনা, কত কিছুই না পাওয়া যায়। আমার ছোট মেয়ে যতবার সি বিচে আসবে ততবার ও স্যান্ড বাকেট নিতে ভুলে যায়। তার জন্যই আজকে ওকে একটা স্যান্ড বাকেট কিনে দিতে হলো। আর যতবারই ও সি বিচে আসে ততবারই ওকে একটা স্যান্ড বাকেট কিনে দিতে হয়। আর স্যান্ড বাকেটটা নেয়ার পর আমরা কিন্তু চলে যাচ্ছি একেবারে সমুদ্রের কাছাকাছি। তবে খুব যে লোকজন, কোলাহল সেটা একেবারেই দেখা যাচ্ছে না। আর বালি দেখেই মেয়েদের আনন্দের আর সীমা নেই। ওরা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে, কারণ স্কুলের হলিডেতে প্রায় শেষের দিকেই ওরা ঘুরতে এসেছে। আর তার কারণেই কিন্তু ওদের মনটা অনেকটাই ভালো, কেননা হলিডের শেষ পর্যায়েও ওরা ঘরেতেই ছিল। আমরা কোথাও যাইনি, কারণ আমরা আগেই বলেছি আমাদের মন ঠিক ছিল না কিছু বিশেষ কারণে, তার কারণে আমাদের যাওয়া হয়নি। তো একেবারে স্কুল ওপেন হওয়ার খুব কাছাকাছি সময় আমরা হলিডে ইনডে আমরা ঘুরতে এসেছি, যার জন্য কিন্তু ওরা ভীষণ হ্যাপি। আর ওদের ভালো লাগা মানেই তো আমাদের ভালো লাগা, তাই না? আর এই যে একটা ছোট্ট পুচকু খুব ভালো, এবং যতটা সময় আমরা এখানে আছি একেবারেই কিন্তু দুষ্টুমি করেনি, কান্না করেনি। ওকে নিয়ে কিন্তু আমরা ভীষণ চিন্তায় ছিলাম যে আসলেই ওর কষ্ট হবে না তো। ও প্রথম এখানে এসেছে, তাই জন্য ওকে নিয়ে একটু চিন্তায় তো ছিলামই। তবে সত্যি বলতে ও একেবারেই দুষ্টুমি করেনি বা ওর খুব একটা প্রবলেম হয়নি, যার কারণে আমরা প্রত্যেকেই ভালো করে ঘুরতে পেরেছি। আজকের দিনটায় অনেক আনন্দ করতে পেরেছি। আমার মেয়েরা অবশ্য আর সময় নষ্ট না করেই জলে নেমে পড়েছে। আর আমার কোনোদিনই সমুদ্রে নামা হয় না। আমি দূরে বসেই সমুদ্র দেখি আর আনন্দ উপভোগ করি। কারণ আছে একটা, চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক। তখন আমার কিছুদিনই হয়েছে বিয়ে হয়েছে, নতুন বউ। 2 সপ্তাহ পর পরিবারের সকলের সঙ্গে আনন্দ করে প্ল্যান করেছিলাম দীঘায় যাব। তাই
একদিন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘা গিয়েছি আনন্দ করে। সত্যি বলতে আমি সাঁতার জানি না, তবে যেহেতু সবাই জলে আনন্দ করছে তাই সেই লোকটা সামলাতে পারিনি। আমিও আনন্দ করতে চেয়েছিলাম সবার সঙ্গে, তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসাথেই জলে নেমে পড়ি। আমি আর আমার হাজব্যান্ড জলে একসঙ্গে অনেকটা সময় ছিলাম, তবে ঢেউয়ের সঙ্গে কখন জানি না আস্তে আস্তে দুজনে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। আর কিছুটা যাওয়ার পর আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতটা ধরেই ছিল, তবে কিছু সেকেন্ডের জন্য ও আমার হাতটা ছেড়ে দিয়েছিল। একটি বিশাল বড় ঢেউ এসে আমাকে ডুবিয়ে দেয়। আমি উঠতে চেষ্টা করি, তবে প্রতিটি বিশাল ঢেউ এসে আরও আমাকে ডুবিয়ে দিতে থাকে আর বালিও সরে যেতে থাকে। আমি উঠতে চেষ্টা করলেও উঠতে পারি না। তখন মনে হয়েছিল এটাই আমার শেষ দিন, শেষ চেষ্টা করি একবার বাঁচার জন্য। একটি হাত জোরে ওপরের দিকে তুলে দিই আমার সম্পূর্ণ শক্তি দিয়ে। হাতটা ওপরের দিকে তুলেছিলাম ঠিকই, তবে সম্পূর্ণ হাত আমি ওঠাতে পারিনি। শুধুমাত্র আমি একটি আঙুলই তুলতে পেরেছিলাম, আর সেই আঙুলটি দেখেই আমার হাজব্যান্ড সেই আঙুলটি ধরে সেদিন আমায় টেনে এনেছিল আর আমায় প্রাণে বাঁচিয়েছিল সেদিন। ওই দিনটা থেকেই আমার জলে একটা ভীষণ আতঙ্ক, আমি ভীষণ জলে ভয় পাই। তাই যখন সমুদ্রের খুব কাছাকাছি আসি, তাই সমুদ্রকে আমি দূর থেকে বসে দেখি, ভালো লাগে, তবে জলে কোনোদিনও যাই না। খুব ইচ্ছা করলে গিয়ে সামনেটায় দাঁড়িয়ে একটু পা ভিজিয়ে চলে আসি। খুব ইচ্ছা করলেও আমি জলে নামতে পারি না। যাই হোক, এখন আমার দুই মেয়ে কিন্তু জলেতে খুবই আনন্দ করছে। যেহেতু আমি জলে নামতে পারিনি, তাই আমার হাজব্যান্ড আমাকে বলল, চলো আমরা একটু হেঁটে আসি। তাই আমরা দুজনে একটু হাঁটছি আর চারিদিকটা ঘুরে দেখছি। খুব একটা লোকজন দেখতে পাচ্ছি না। আমরা মেয়েদের বললাম আমরা বালি দিয়ে হাঁটছি আর তোমরা জল দিয়ে হাঁটো আর আমাদের সঙ্গে সঙ্গে চলো। তবে যেহেতু চারিদিকটা খুবই জনশূন্য, খুব যে খারাপ লাগছিল সেটা বলবো না, তবে কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে অনেক লোকজন এখানে চলে এলো আর জলটা কিন্তু খুব দূরে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে জলটাও কতটা কাছে চলে আসবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন দুজনে হাঁটছি আর চারিদিকটা দেখছি, বেশ সুন্দর লাগছে দেখতে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কিন্তু ঘুরে চলে এসেছি। আর মেয়েদের খেলা কিন্তু এখনো শেষ হচ্ছে না। ওরা যে জল নিয়ে কি করবে ওরা নিজেরাই বুঝতে পারছে না। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, তারপরেও ওদেরকে বলছি যে চলো এবার উঠে পড়ো, তারপরেও ওরা উঠতে চাইছে না। কিছুক্ষণ টাইম
বালিতে খেলছে, আবার কিছুক্ষণ জলে গিয়ে তোলপাড় করছে। এই দেখতে দেখতে আমার সময়টা যাচ্ছিল। আর তার সাথে কিন্তু বেলাও বেশ অনেকটা হয়েছে। তার জন্য আমরা প্ল্যান করলাম যে কিছু একটু খাওয়ার কিনে আনা হোক। আর আমার হাজবেন্ড আর দাদা দুজনে মিলে গেলেন খাওয়ার কিনতে। ততক্ষণে আমি আরেকবার একা একা এসে এই জায়গাটা ঘুরে দেখলাম। এখনো বেশ বেলা হয়েছে, তারপরেও যে খুব একটা লোক বা জনসংখ্যা দেখা যাচ্ছে সেটা কিন্তু না। এখানে এগুলো যে দেখা যাচ্ছে এগুলো একেবারে বিচের সাইডেই আছে ছোট ছোট হাট, যেগুলো রেন্টে পাওয়া যায় কিছু টাইমের জন্য। এখানে ছোট্ট একটি জায়গা আছে যেখানে তুমি রেস্ট করতে পারো, আর তার সঙ্গে কমন বাথরুমও আছে। তবে আমরা এটা নিইনি। আর পাশে কিন্তু আরও বাথরুম, টয়লেট সব কিছুই আছে, অসুবিধার কোনো কারণ নেই। তবে এরা জল থেকে একেবারেই উঠতে চাইছিল না। তার কারণে ওদের আমি একটু বকা দিলাম যে তোমরা এবার উঠে এসো জল থেকে, কেননা প্রচণ্ড ঠান্ডা জল, আর এই জলে কিন্তু বেশিক্ষণ থাকলে তোমাদের শরীর খারাপ হতে পারে। তার কারণে ওরা এবার উঠে পড়লো। আর এখন ওরা কিছু টাইম বালিতেই খেলা করবে। সময়টা যে কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে একেবারেই বোঝা যাচ্ছে না। যখন আমরা এলাম তখন 11টার সময়, একেবারেই লোক সংখ্যা খুবই কম ছিল। সূর্য ওঠার সঙ্গেই জনসংখ্যাও বেশ বেড়ে গেল। আসলে এই সব জায়গায় যদি লোকজন না থাকে তাহলে জায়গাটা একেবারেই ভালো লাগে না। সকাল শেষ হয়ে দুপুর হয়েছে, সূর্য এখন মাথার ওপর, আর মেয়েরাও এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এখন সময় দুপুর 2টো, আমাদেরও বেশ খিদে পেয়ে গেছে। এতক্ষণে আমার হাজবেন্ড আর দাদা দুজনে গিয়ে খাবার নিয়ে এলো। আমার প্ল্যান ছিল ঘর থেকে একটা লাঞ্চ বানিয়ে নিয়ে যাব, একটু পিকনিকের মতো হবে। তবে এতটাই গরম পড়েছে, লাঞ্চ বানিয়ে নিয়ে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। যাই হোক, আজ আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, শাক আর তার সঙ্গে চিকেন। খাওয়াটা কিন্তু খুবই ভালো হয়েছে আজকে। খাওয়া শেষ করে দেখি জলটা বেশ অনেকটা উপরে উঠে গেছে, আর আস্তে আস্তে এবার কিন্তু আমাদের বাড়িও ফিরতে হবে। তার জন্য আমরা একটু প্রস্তুতি নিতে লাগলাম। চারিদিকটা আরেকবার ঘুরে দেখে এলাম যে লোকজন আসার পর জায়গাটা আরও কতটা জমজমাট হয়ে উঠেছে। পিয়ারের অপোজিট সাইডে গিয়ে দেখি পিয়ারের ওপর থেকে বিচ পর্যন্ত রোপ রাইড হচ্ছে। ইচ্ছা হলো যে একটু রোপ রাইড করা যেতে পারে, তবে তার জন্য একটা মেন্টাল প্রস্তুতির দরকার ছিল, যেটা আমাদের কারোরই ছিল না। আর এর সঙ্গে চলছিল ছোটদের জলে হুল্লোড়। সেটা দেখে মনটা সত্যি আনন্দে ভরে যাচ্ছিল। তবে মনে মনে একটা কথা অবশ্যই ভাবছিলাম, এরা এত ঠান্ডা জলে আছে কি করে। তবে যেটা সব থেকে ভালো লাগছিল সেটা ছিল নীল সমুদ্রে বয়ে চলেছে সেলবোট, আর তার সঙ্গে নীল আকাশে উড়ে চলেছে এক ঝাঁক সিগল। সমুদ্রের দুই রূপ দেখা যায় দুই সময়, এক বৃষ্টির ওয়েদারে আর এক সূর্যের ঝিকিমিকি আলোতে। আমি অবশ্য সূর্যের আলোতেই সমুদ্র দেখা বেশি পছন্দ করি।
তাই সামার টাইমটাই বেছে নিয়েছি। তবে এখানে কখন যে বৃষ্টি চলে আসে সেইটা বলা খুবই কঠিন। আর একটা কথা, এখানে এসে পুল হারবার না ঘুরে চলে যাওয়ার কথাটা কিন্তু একেবারেই ভাববে না। আর সঙ্গে সানস্ক্রিন, হ্যাট, রেনকোট এগুলো অবশ্যই রাখতে ভুলবে না। তার সঙ্গে ওয়াটার বোতলও যদি তোমরা রাখতে পারো কাছে, সেটা কিন্তু খুবই সুবিধাজনক। এখানে আসার জন্য আমরা অনলাইনে ট্রাভেল টিকিট কেটে নিয়েছিলাম, সঙ্গে অনলাইনে হোটেল বুকিংও করে নিয়েছিলাম, যেহেতু এটা আমাদের 2 দিনের ট্রাভেল প্ল্যান ছিল। অবশ্য মনেতে এই সময় একটা ভয় তো অবশ্যই চলছিল, কারণ কোভিড শেষে লকডাউন সবে মাত্র উঠেছে। তবে অনেক দিন পর ঘুরতে আসা, সব কিছু ভুলে নিজেরা একটু আনন্দ করে সময়টাকে কাটিয়ে নিচ্ছিলাম। লাঞ্চ ফিনিশ করার পর মেয়েকে নিয়ে একটু হেঁটে এলাম। এসে দেখি বিকাল 4টে বাজে, তারপরেও আমার ছোট মেয়ে আর দাদার মেয়ে দুজনের কিন্তু খেলা তখনও শেষ হয়নি। তারা জল থেকে আর বালি থেকে সেই মুহূর্তেও উঠতে চাইছে না। তাই আর একটু ওয়েট করে
আমার হাজবেন্ডের সাথে আমি হেঁটে এলাম আবারও একই জায়গা ধরে। তবে এরপর কিন্তু আমরা প্রচণ্ডই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর তখনও দুজনে একেবারেই ক্লান্ত নয়, আমার মেয়ে আর দাদার মেয়ে দুজনের কথা বলছি, দুজনে কিন্তু সেই মুহূর্তেও বাড়ি যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত নয়। তো তার কারণে ওদেরকে এলিফ্যান্ট রাইডস করানো হলো। আর তারপরে দাদারা ভীষণ ক্লান্ত ছিল এবং ছোট্ট বেবিটাও অনেকটা কষ্ট পাচ্ছিল। সেই মতো ডিসিশান নেওয়া হলো কি ওরা বাড়ির দিকে রওনা হবে আর আমরা হোটেলে ফিরে যাব, কেননা নেক্সট ডে আমাদের ডাডল ডোর ট্রিপটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। নেক্সট ব্লগ ডাডল ডোর তোমরা কিন্তু দেখো আর আমার পাশে থেকো। আজকের ট্রিপটা কিন্তু অসাধারণ ছিল। আবারও নেক্সট ট্রিপ নিয়ে ফিরে আসবো। ততদিন তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।